हाई एवरीवन वेलकम टू सुभाषिस क्लासरूम। तुम्हारे सबार गरमेर छुट्टी शेष आबार तोमरा सेकेंड यूनिट टेस्टर जन्य प्रिपारेशन नेওয়া शुरू करेছো। तुम्हारे जन्य आजकेर এই সেশনটি गुरुत्वपूर्ण कारण এই সেশনে আমরা सेकेंड यूनिट टेस्टर भौत विज्ञान থেকে যে সমস্ত অধ্যায়গুলো নিয়ে তোমাদের পরীক্ষাগুলো হবে সেই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব এবং ওই কোশ্চেনগুলো একাধিক পরীক্ষাতে সেটা ইউনিট টেস্ট হোক বা তোমাদের ফাইনাল টেস্ট বা মাধ্যমিকের কোশ্চেন হোক বিভিন্ন পরীক্ষাতে এই কোশ্চেনগুলো বারংবার এসছে সেই কোশ্চেনগুলো নিয়ে আজকের আলোচনা করব। প্রত্যেকটি চ্যাপ্টার থেকে বা প্রত্যেকটা অধ্যায় থেকে আমরা একটা করে কোশ্চেন আমাদের এই সেশনে তুলে ধরব। লাইক যেমন তোমরা रासायनिक गणना केमिकल क्यालकुलेशन থেকে এই কোশ্চেনটা, চলতড়িৎ থেকে এই কোশ্চেন, তাপের ঘটনা সমূহ থেকে এবং যে অধ্যায়গুলো নিয়ে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে সেই অধ্যায়গুলো থেকে একটা একটা করে ভালো ভালো কোশ্চেন আমরা বেছে বেছে তুলে ধরব তোমাদের সামনে। চলো আজকে এই সেশনের ফার্স্ট কোশ্চেনটা আমরা দেখে নিচ্ছি। ওই কোশ্চেনটা করব আমরা কেমিক্যাল ক্যালকুলেশন বা রাসায়নিক গণনা। দেখো বলছে 20 मोल ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে এসটিপিতে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড এবং কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। প্রথমেই বলে দিই, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে যে সমস্ত গণিতগুলো থাকে সেইটা তোমাদের মাধ্যমিক বোর্ডের ফেভারিট কোশ্চেন। তোমরা আজ থেকে 10 সাল পেছনের মাধ্যমিকের কোশ্চেনগুলো তুলে ধরবে, তার থেকে দেখবে 3টে থেকে 4টে বা 5টা বছর সেখানে ক্যালসিয়াম কার্বনেটের গণিতটাই বেশিরভাগ অ্যাপ্লাই করেছে তোমাদের মাধ্যমিকে। চলো আমরা এই কোশ্চেনটাই করে ফেলি। এই গণিতগুলো যখনই পড়বে তোমরা প্রথমে আমি যেইভাবে করাচ্ছি তোমরা এভাবে করবে, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। স্টেপ ওয়াইজ কোশ্চেনগুলো করবে, কোনোরূপ অসুবিধা হবে না। দেখো প্রথম কোশ্চেনটা, প্রথমেই তোমাদের কাজ হবে কি, যেহেতু আমাদের কেমিক্যাল ক্যালকুলেশন রাসায়নিক বিক্রিয়া করতে হবে তাহলে তুমি প্রথম করবে কি বিক্রিয়ার সমীকরণ। প্রথমেই লিখবে বিক্রিয়ার সমীকরণ। পয়েন্ট দিলে ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙতে হবে। চলো ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কি তোমাদের সবাই জানো, CaCO3। ঠিক আছে, এটাকে আমরা উত্তপ্ত করলে দেখো প্রথমে ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙলে উৎপন্ন হয় ক্যালসিয়াম অক্সাইড সঙ্গে কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, এটা আমাদের রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ। আচ্ছা, সেকেন্ড কাজ কি হবে তোমাদের, তুমি দেখবে রাসায়নিক বিক্রিয়াটির ব্যালেন্স করা আছে কিনা। ব্যালেন্স করার নিয়ম তোমাদের সামনে বলে দিই। ব্যালেন্স করলে তোমাদের অনেকেরই ভুলভাল হয়, এই অর্ডার অনুযায়ী করবে তাহলে কখনোই তোমাদের ভুল হবে না। প্রথমে তোমরা ধাতুর ব্যালেন্স করবে, সেকেন্ড অধাতু, তারপরে অক্সিজেন, তারপর হাইড্রোজেন। এই অর্ডার অনুযায়ী করলে তোমাদের আশা করব কোনোরূপ ভুল হবে না। ধাতুকে ক্যালসিয়াম, দেখো এখানে ক্যালসিয়াম বিক্রিয়ার এপারে অর্থাৎ বিক্রিয়ক পদার্থতে আমাদের ক্যালসিয়াম ছিল একটা, এদিকেও একটা আছে, তাহলে আমাদের ধাতু কমপ্লিট। এবার দেখো অধাতু কার্বন, দেখো এখানে কার্বন একটা, এদিকেও একটা, এখানে অক্সিজেন 3টে আর এখানে অক্সিজেন 2 1 3, তাহলে ব্যালেন্স মোটামুটি কমপ্লিট। ঠিক আছে, তাহলে দেখো এখানে 1 মোল, তাহলে সামনে কিছু নেই মানে কি 1 মোল, এর সামনে কিছু নেই মানে এটা 1 মোল, এটাও 1 মোল, অর্থাৎ 1 মোল ক্যালসিয়াম কার্বনেট ভাঙলে 1 মোল ক্যালসিয়াম অক্সাইড এবং আমাদের 1 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। আমাদের প্রশ্ন দেখো এখানে ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে আমাদের কার্বন ডাইঅক্সাইডের তুলনা করতে হবে। ঠিক আছে, যদি আমরা 20 মোল ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করি তাহলে আমরা কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাবো, এটা আমাকে ক্যালকুলেট করেছে। ঠিক আছে, চলো আমাদের এটা 1 মোলের জন্য আমরা কত গ্রাম পাচ্ছি এটা বার করে নাও। এর কার্বনের আণবিক ভর হচ্ছে 12, অক্সিজেনের 16 আর 2টো আছে বলে 2 গুণ করলাম তাহলে 44 গ্রাম। অর্থাৎ তাহলে আমাদের গণিতের ভাষায় সমাধান করো, একদম ইজি ব্যাপারটা। চলো তাহলে 1 মোল ক্যালসিয়াম কার্বনেটকে
উত্তপ্ত করলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। তাহলে 20 মোল ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে আমরা কত পাবো? তাহলে 44 ইন্টু 20, তাহলে 880 গ্রাম হয়েছে। এটা ছিল ফার্স্ট পার্টের কোশ্চেন। এবার সেকেন্ড বলছে ওই কত লিটার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। ঠিক আছে, দেখো এখানে 1 মোল ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে আমরা 1 মোল কার্বন ডাই অক্সাইড পাচ্ছিলাম। আমরা জানি 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হয়? 22.4 লিটার। অর্থাৎ 1 মোল ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে 22.4 লিটার আমরা কার্বন ডাই অক্সাইড পাই। 20 মোলের জন্য কত হবে বার করে নাও, একদম ইজি ব্যাপার। তাহলে 1 মোল, সেকেন্ড কোশ্চেনটা, 1 মোল ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে 22.4 লিটার আমরা কার্বন ডাই অক্সাইড পাই। 20 মোলের জন্য কত পাবে? 22.4, অর্থাৎ 22.4 ইন্টু আমাদের 20, 448 লিটার। এটাই আমাদের কোশ্চেন ছিল। তাহলে 880 গ্রাম আমাদের কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে এবং 448 লিটার আমাদের কি উৎপন্ন হবে? সেই কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। ক্লিয়ার? একদম ইজি ছিল। এখানে এই ফান্ডামেন্টাল পার্ট হচ্ছে কি, এই রাসায়নিক সমীকরণ করা। যে ছাত্র বা ছাত্রী বা স্টুডেন্টরা এই রাসায়নিক বিক্রিয়াটা করতে পারবে এবং ব্যালেন্স করতে পারবে, তার কাছে এই কোশ্চেনগুলো একদম জলভাত। ঠিক আছে, আই হোপ তোমাদের বোঝা গেছে ব্যাপারটা। চলো আমরা নেক্সট কোশ্চেনটা দেখে নিই। পিতলের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 5.7 ইন্টু 10⁻⁻5 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বলতে কি বোঝো? এটা যদি পিতলের দেয় বা তামার দেয়, লোহার দেয়, যা ধাতু বা যা কিছুর দিক না কেন, প্রত্যেকেরই অ্যান্সার একই রকম হবে। যদি পিতল দেয় তাহলে পিতল লিখবে, তামা দিলে তামা লিখবে, লোহা দিলে লোহা লিখবে। ঠিক আছে, পিতলের আয়তন প্রসারণ গুণাঙ্কের মানটা যা আছে তাই লিখবে। 5.7 ইন্টু 10⁻⁻5 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বলতে বোঝায় 1 সেন্টিমিটার কিউব অথবা 1 মিটার কিউব আয়তন বিশিষ্ট পিতলের 1 ডিগ্রি সেন্টিগ্রেড, যেহেতু এখানে সেন্টিগ্রেড বলেছে, সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে ওই পিতলের আয়তন 5.7 ইন্টু 10⁻⁵ সেন্টিমিটার কিউব বা মিটার কিউব বৃদ্ধি হয়। প্রসারণ আগে থেকেই বলেছিল, তাহলে বৃদ্ধি হয়। পিতলের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান যা ছিল সেটাই লিখলে। এটা পিতলের জায়গায় যদি লোহা থাকতো তাহলে লোহাই লিখতাম, তামা থাকলে আমরা তামাই লিখতাম। ঠিক আছে, লেখার পর যে মানটা দেওয়া ছিল তাই লিখলাম। বলতে বোঝায় 1 সেন্টিমিটার কিউব, তোমরা 1 ফিট কিউবও করতে পারো, ফিট। ঠিক আছে, ঠিক 1 সেন্টিমিটার কিউব বা 1 ফিট কিউব বা 1 মিটার কিউব আয়তন বিশিষ্ট পিতলের 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে সরি এখানে একটু মডিফাই করো, বৃদ্ধিতে ওই পিতলের আয়তন 5.7 ইন্টু 10⁻⁵ সেন্টিমিটার কিউব, মিটার কিউব অথবা ফিট কিউব, ঠিক আছে, বৃদ্ধি পায়। নেক্সট কোশ্চেনটা দেখে নিই। বলছে 200 ওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি বৈদ্যুতিক যন্ত্র দিনে 8 ঘন্টা করে চলে।
30 দিনে ওই বৈদ্যুতিক বাতি যন্ত্রের জন্য কত টাকা বিল দিতে হবে, যেখানে 1 ইউনিট এর দাম 4 টাকা দেওয়া আছে। ঠিক আছে, এই কোশ্চেনটা তড়িৎ ক্ষমতা থেকে দেওয়া আছে। এই কোশ্চেনটা সবচেয়ে একটা ইজি টাইপের কোশ্চেন, এটা তোমরা খুব সহজেই করতে পারবে। ঠিক আছে, চলো প্রথমে এখান থেকে কী বার করতে হয়, টোটাল তড়িৎ শক্তি খরচ। ঠিক আছে, সেই তড়িৎ শক্তি খরচটাকে ওয়াট এককে নিয়ে আসতে হয়, অর্থাৎ কিলোওয়াট ঘন্টাতে নিয়ে আসতে হয়। তারপরে যেটা আমরা পাবো সেইটাই হচ্ছে ইউনিট, এবং প্রত্যেক ইউনিট এর যে দামটা আমরা যদি গুণ করে দিই তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসে। প্রথমে আমরা লিখব মোট তড়িৎ শক্তি বা মোট তড়িৎ শক্তি খরচ বা ব্যয়িত তড়িৎ শক্তির খরচ, যা লিখতে পারো। ঠিক আছে, বলছে 200 ওয়াট ক্ষমতা সম্পন্ন কটা বাতি, দুটো। তাহলে 200 ওয়াট ক্ষমতা সম্পন্ন বাতি কটা বাতি, দুটো বাতি। ক ঘন্টা করে চলে, 8 ঘন্টা করে চলে। ঠিক আছে, সঙ্গে কতদিন চলে, 1 মাস চলে, 30 দিন। তাহলে এটাই হচ্ছে আমাদের টোটাল কি, আমাদের ক্ষমতা, আমাদের কতটা বিদ্যুৎ শক্তি বা তড়িৎ শক্তি খরচ করছে, এটাই সেইটা। ঠিক আছে, কি করলাম, যত ওয়াটের বাতি, অর্থাৎ যত ওয়াট ক্ষমতা সম্পন্ন বাতি, বা সেটা টিভি হোক বা ফ্রিজ হোক, সেটা করলাম। সঙ্গে সেটা কটা, সংখ্যাটি, দুটো বাতি, 2 দিয়ে গুণ করলাম। কয় ঘন্টা করে চলে, 8 ঘন্টা করে চলে, 8 দিয়ে গুণ করলাম, কারণ প্রত্যেক দিন 8 ঘন্টা করে চলে। এবং সঙ্গে বলছে পুরো 1 মাসের বার করতে বলেছে, তাহলে 30 দিয়ে গুণ করে দিলাম। তাহলে সেটাই আমরা পাবো টোটাল তড়িৎ শক্তির ব্যয়। চলো গুণ করে দেখি, তাহলে 96। ঠিক আছে, এটা আমাদের বেরোলো কিসে, ওয়াট ইন্টু আওয়ার। দেখো আমরা এটাতে ওয়াট নিয়েছিলাম, আর এটা আমরা করছিলাম কি, ঘন্টায়। ঠিক আছে, ঘন্টায়, দেখো ঘন্টায় করেছি। এবার আমাদের বলছিলাম কি, বড এককে নিয়ে আনতে হবে। চলো বড ইউনিট বার করো। তাহলে আমাদের পরের কাজ কী হবে, বড এককে বার করা। ঠিক আছে, বড হচ্ছে আমাদের তড়িৎ ক্ষমতার একটা ব্যবহারিক একক, যেই এককে আমরা ইউনিট বা আমাদের তড়িৎ শক্তির ক্যালকুলেট করি। ঠিক আছে, আর ওটাকে আমরা বলি ইউনিট। ঠিক আছে, চলো আমাদের বাড়িতেও একই রকমভাবে আমাদের ইউনিটগুলো মেজারমেন্ট একইভাবে হয়। আগে বলে দিই বড একক কথার অর্থ কি। বড একক কথার অর্থ হচ্ছে, বড সমান হচ্ছে কিলোওয়াট ইন্টু ঘন্টা, অর্থাৎ যে ওয়াটটা বেরোবে সেটাকে আমাদের কিলোওয়াটে করতে হবে। এটা আমাদের কি ছিল, আমাদের শুধু ওয়াটে ছিল, কিলোওয়াট করতে হলে আমাকে কী করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। এই যে মানটা বেরিয়েছে আমাদের, সেটাকে আমাদের 1000 দিয়ে ভাগ করে দাও, বেরিয়ে যাবে আমাদের ইউনিট বা বড ইউনিট। চলো এটাকে 1000 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত বেরোবে, 96 ইউনিট। হয়েছে, তাহলে এই ইউনিটটা আমাদের 1 মাসে খরচ হয়েছে, আর 1 ইউনিটের দাম আমাদের 4 টাকা হলে 96 ইউনিটের দাম কত হবে। ওই দুটি বাতির জন্য 96.96 ইন্টু 4, 384 টাকা আমাকে দিতে। ক্লিয়ার করতে পারলাম, কিচ্ছু করিনি। মোট তুমি তড়িৎ শক্তি বার করবে, এখানে একটা দেওয়া আছে, শুধু বৈদ্যুতিক বাতি দেওয়া আছে। তোমার কোশ্চেনে একাধিক দেওয়া থাকতে পারে, কখনো বলতে পারে দুটো বাতি, দুটো পাখা, একটা টিভি, একটা ফ্যান। তাহলে সেম কি করবে, প্রথমটা আমাদের প্রথম যে পাখা দেওয়া আছে সেগুলো তো ক্যালকুলেট করলে, সেকেন্ডটা যদি টিভি তাহলে যোগ করবে, যদি পাখা আমাদের ফ্রিজ দেওয়া থাকে তাহলে ফ্রিজেরটা যোগ করবে, পেলে আমাদের টোটালটা পাবো কি, আমাদের কিলোওয়াট আওয়ারে পাবো। সেটাকে আমাদের 1000 দিয়ে ভাগ করতে হবে, কিসের জন্য, ওয়াট ইউনিটে বার করার জন্য, অর্থাৎ কিলোওয়াট ঘন্টাতে বার করার জন্য। এই কিলোওয়াট ঘন্টাটাকে আমরা বলি ওয়াট বা ইউনিট একক, যেটা আমাদের ব্যবহারিক একক তড়িৎ শক্তি মাপার জন্য। ঠিক আছে, আর সেই যে ইউনিটটা পাবো, কোশ্চেনে যে প্রতি ইউনিটের যে দাম দেওয়া আছে সেটা দিয়ে গুণ করতে হবে, করলেই আমরা পেয়ে যাব অ্যান্সারটা। আশা করব ক্লিয়ার। আই হোপ তোমাদের আর কোনোরূপ এই কোশ্চেনে অসুবিধা নেই। চলো নেক্সট যে পরের অধ্যায়টি আছে সেই অধ্যায়ের আরেকটা কোশ্চেন আমরা করে নিই। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণে বিয়োজন বিক্রিয়া
ক্যাথোড বিক্রিয়া এবং অ্যানোড বিক্রিয়া তোমাকে লিখতে হবে। এই কোশ্চেনটি তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া থেকে এই কোশ্চেনটা তোমাদের নেওয়া হয়েছে। এই কোশ্চেনটা খুব ইজিলি তোমরা করতে পারবে যদি তোমরা এই স্টেপগুলো জানো এবং আমার সঙ্গে প্র্যাকটিসের মাধ্যমে করো, তাহলে আশা করব তোমাদের এই কোশ্চেনগুলো করতে আর অসুবিধা হবে না। চলো প্রথমেই আমরা এই কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণের জন্য আমরা ভোল্টামিটার নিচ্ছি। আর তড়িৎদ্বার আগে থেকেই বলা হয়েছিল কপার তড়িৎদ্বার ব্যবহার করতে হবে। চলো প্রথমে আমাদের কাজ হবে কি, তুমি এই কোশ্চেনটা করতে হলে অবশ্যই তোমাকে ভোল্টামিটারের ছবিটা আঁকতে হবে, তাহলে তোমার কাজটা অনেকটা সোজা হয়ে যাবে। কেন আমি এই কথাটা বললাম সেটা তোমরা এই কোশ্চেনটা আলোচনার মাধ্যমে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। চলো এই আমরা কি করলাম, ভোল্টামিটার আঁকলাম। ভোল্টামিটারে দুটো তড়িৎদ্বার, একটা ক্যাথোড একটা অ্যানোড। আমরা নিশ্চয়ই জানি যেটা প্লাস, অর্থাৎ যে তড়িৎদ্বারটি ব্যাটারি প্লাস এর সঙ্গে যুক্ত তাকে আমরা বলি অ্যানোড, আর যেটা নেগেটিভের সঙ্গে যুক্ত তাকে আমরা বলি ক্যাথোড। চলো আমাদের কপার সালফেট ভাঙতে হবে এবং সঙ্গে জলীয় দ্রবণ, জলও খানিকটা ভাঙবে। তাহলে আমরা বিয়োজন বিক্রিয়াটা লিখে ফেলি প্রথমে। তাহলে প্রথমে বিয়োজন বিক্রিয়াটা লিখছি, তাহলে পয়েন্ট করবে বিয়োজন বিক্রিয়া। কপার সালফেট ভাঙবে, তাহলে করে ফেলো। CuSO4 ভাঙলো, ভাঙলে কি হবে Cu2 প্লাস প্লাস SO4 2 মাইনাস। স্যার আপনি এটা কিভাবে লিখলেন? এগুলো চার্জ অনুযায়ী ভাঙে, ঠিক আছে। Cu অর্থাৎ কপারের চার্জ 2 প্লাস, SO4 এর চার্জ হচ্ছে 2 মাইনাস। যদি না জানো এখানে আরেকটু বলে রাখছি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করার জন্য। এটা তো আয়ন, এই আয়নের চার্জ বার করার নিয়ম হচ্ছে সেন্টার অ্যাটম অর্থাৎ সালফারের বাইরের কক্ষে ইলেকট্রন দেখো 6, অর্থাৎ এটাকে আমরা প্লাস ধরছি, এবং অক্সিজেনের যোজ্যতা -2 এবং চারটের জন্য -4 দুগুণে 8, অর্থাৎ +6 আর -8, তাহলে ওভারঅল কত হচ্ছে -2। এই জন্য এর চার্জ -2। যেহেতু এর সামনে পিছনে কিছু নেই, তাহলে এর -2 হলে এর অবশ্যই +2 হবে। কপারের চার্জ ক্লিয়ার করতে পারলাম, এই জন্য আমরা লিখলাম, ঠিক আছে। যারা চার্জের ব্যাপারটা জানো না, আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা সেই ভিডিওটি দেখে নিও, তাহলে তোমাদের চার্জ সম্পর্কে আর কোনোরূপ অসুবিধা হবে না। চলো কপার তো ভাঙলো, সঙ্গে জলও ভাঙবে। চলো জলটাকে ভেঙে ফেলি। H2O ভাঙলে কি হয় H প্লাস OH মাইনাস, অর্থাৎ জলীয় দ্রবণে Cu2 প্লাস এবং H প্লাস আয়ন পেলাম, অর্থাৎ দুটো ক্যাটায়ন আয়ন পেলাম এবং দুটো অ্যানায়ন আয়ন পেলাম, একটা SO4 2 মাইনাস এবং OH মাইনাস। সবগুলোই আমাদের দ্রবণের মধ্যে চলে এলো। তাহলে দ্রবণের মধ্যে কী কী এলো, Cu2 প্লাস, H প্লাস, SO4 2 মাইনাস এবং OH মাইনাস। ক্লিয়ার? চলো এবার আমাদের কি করতে হবে, ক্যাথোড বিক্রিয়া আর এবং অ্যানোড বিক্রিয়া, তাই তো কোশ্চেনে ছিল। চলো ক্যাথোড বিক্রিয়া দেখো, ক্যাথোড নিজে মাইনাস, মাইনাস কাকে টানবে, অবশ্যই প্লাসকে। দেখো এখানে প্লাস কোনটা, Cu2 প্লাস এবং H প্লাস। এবার গল্প হচ্ছে কোনটা যাবে, Cu2 প্লাস না H প্লাস, ঠিক আছে। দেখো H প্লাসের তুলনায় Cu2 প্লাসের ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি, ঠিক আছে। ফলে H প্লাসের তুলনায় Cu2 প্লাসটা প্রেফার পাবে এবং Cu2 প্লাসটা আমাদের ক্যাথোডে যাবে। চলো এই বিক্রিয়াটা আরও সোজা, তাহলে Cu2 প্লাস যাচ্ছে আমাদের ক্যাথোডে, ঠিক আছে। একদম এই ক্যাথোড বিক্রিয়া অ্যানোড বিক্রিয়া কীভাবে করবে একবারে বলে দিচ্ছি, জীবনে ভুলবে না। এখানে যদি প্লাস থাকে তুমি এখানে সুন্দর করে প্লাস দেবে, যত প্লাস থাকছে ততগুলো ইলেকট্রন লিখবে। 2 প্লাস ছিল, 2টো ইলেকট্রন লিখেছি, ঠিক আছে। তীর চিহ্ন দেওয়ার পর তুমি মেন মোড়টা কি কপার, এখানে কপার লিখে দেবে, হয়েছে তোমার ক্যাথোড বিক্রিয়া কমপ্লিট।
এখানে প্লাস থাকলে এখানে প্লাস, যত প্লাস থাকবে ততগুলো ইলেকট্রন তীর চিহ্ন দেওয়ার পর শুধুমাত্র ওই মেন মৌলটি। ঠিক আছে, তাহলে এটাই আমাদের ক্যাথোড বিক্রিয়া। চলো এবার অ্যানোড বিক্রিয়াটা করে ফেলি। এবার আমরা অ্যানোড বিক্রিয়াটা করি। দেখো অ্যানোডে কে যাচ্ছে, দেখো হয় SO4 - যাবে, না হলে OH-, তাই তো, দুটোই নেগেটিভ আয়ন। SO4 - তুলনায় OH- ইলেকট্রন বর্জনের প্রবণতা, ঠিক আছে, ইলেকট্রন বর্জনের প্রবণতা বেশি। ঠিক আছে, কিন্তু এখানে আরও একটা গল্প আছে, বলছে এই SO4 এবং OH- ইলেকট্রন বর্জনের প্রবণতার তুলনায় এই যে আমরা এখানে কপার দণ্ড নিচ্ছিলাম না, এই কপার নিজে থেকেই দুটো ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ এদের যে ইলেকট্রন বর্জনের প্রবণতা এই SO4 এবং OH- তার তুলনায় OH আমাদের কপারের ইলেকট্রন বর্জনের প্রবণতা বেশি, অর্থাৎ এখানে কপার দ্বৈত প্রকৃতি দেখাচ্ছে। এখানে বললাম কপারের গ্রহণের প্রবণতা বেশি, এবং আবার অ্যানোডে বললাম কি কপারের বর্জনের প্রবণতাও বেশি। এই দুজনের তুলনায় বর্জনের প্রবণতা বেশি, অর্থাৎ এই অ্যানোডে থাকা কপার কি করে দুটো ইলেকট্রন ত্যাগ করে দ্রবণে চলে আসে। ঠিক আছে, আর সেই কপারটা কে নিয়ে নেয়, আমাদের ক্যাথোড নিয়ে নেয়। বোঝাতে পারলাম, এই কপার কি করে Cu দুটো ইলেকট্রন ত্যাগ করে চলে আসে, ঠিক আছে, আমাদের দ্রবণে, আর এই Cu2+ কে নিয়ে নেয়, ক্যাথোড নিয়ে নেয়। ঠিক আছে, বোঝাতে পারলাম। তাহলে এর ক্যাথোড বিক্রিয়া অ্যানোড বিক্রিয়া পুরোটাই একই। কেন একই এখানে বুঝতে পারবে, দেখো তাহলে কপার কি করলাম, ইলেকট্রনের বর্জনের প্রবণতা বেশি হওয়ার জন্য কি করে কপার দুটো ইলেকট্রন ত্যাগ করে পরিণত হয় কি Cu2+। আমরা জানি ইলেকট্রন ত্যাগ করলে প্লাসই হয়, এটাই আমাদের অ্যানোড বিক্রিয়া। ঠিক আছে, এবার দেখো এই Cu2+টা কোথাকার, এই অ্যানোডের তড়িৎদ্বারের থেকে তো এসছে। তাহলে আমরা যে কপার সালফেট নিচ্ছিলাম যার কালার হচ্ছে নীল বর্ণের, ঠিক আছে, এবার আমি তোমাদের সামনে একটা কোশ্চেন বলছি, ভেবেচিন্তে উত্তর দিও। এই যে দ্রবণের Cu2+টা যে আমাদের ক্যাথোড নিচ্ছিল, এই কপারটা কোথাকার, এই দণ্ডের কপারটা এই দ্রবণ থেকে কি নিচ্ছে, হ্যাঁ কি না কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করো। এবার আর একটা কোশ্চেন বলছি, আমি তো বললাম এর নিচ্ছেই না, এই Cu2+টা কোথা থেকে আসছে, অ্যানোড থেকে আসছে, সেইটা আমাদের ক্যাথোড নিচ্ছে। এবার আমি বলছি এই দ্রবণের যে গাঢ়ত্ব এবং বর্ণ, অর্থাৎ কপার সালফেটের যে কপারের গাঢ়ত্ব এবং যে কপারের নীল বর্ণ, এটা কি পরিবর্তন হবে, যদি হয়, যদি না হয়, এই হ্যাঁ কি না তোমরা কমেন্ট সেকশানে গিয়ে জানিও। ঠিক আছে, ফটাফট কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করো। দেখো যেহেতু এই কপার 2+টা কোথায় চলে যাচ্ছে, আমাদের অ্যানোড থেকে খুলে আসছে, আর এই খুলে আসা কপারটাকে কে নিচ্ছে, আমাদের ক্যাথোড। তাহলে এই দ্রবণে যে আমরা কপার সালফেট নিচ্ছিলাম সেখানের কপারটা কি ইউজ হচ্ছে, তাহলে ওই দ্রবণের যে কপার যদি আমরা না নিই তাহলে গাঢ়ত্ব যা থাকার কথা ছিল তাই থাকবে, এবং দ্রবণের বর্ণ যেটা কপারের জন্য হচ্ছিল নীল বর্ণ, সেটা কি পরিবর্তন হবে, নিশ্চয়ই হবে না। ক্লিয়ার করতে পারলাম। দেখো এই জন্যই এই তড়িৎদ্বার থেকে যেহেতু কপার পরপর খুলে আসছে, ঠিক আছে, এখান থেকে আরও একটা কোশ্চেন বলে, কোন তড়িৎদ্বার সরু হবে, কোন তড়িৎদ্বার মোটা হবে। যেহেতু অ্যানোড থেকে কপার খুলছে তাহলে অ্যানোডটা কী হবে, সরু, আর ক্যাথোডটা যেহেতু ক্যাথোডে যাচ্ছে ক্যাথোডটা কী হবে, মোটা হবে। এবং দ্রবণের গাঢ়ত্ব এবং রং পরিবর্তন হবে কি, এটাও হবে না। অর্থাৎ এখানে তিনটে রিলেটিভ কোশ্চেন তোমাদের বললাম, ঠিক আছে, মনে থাকবে। এবার দেখো এই বিক্রিয়া আর এই বিক্রিয়া ভালো করে দেখো, এই দুটো বিক্রিয়া একই বিক্রিয়া, কারণ আমি দেখো এটা তো আমরা অনেক সময় সমান চিহ্ন ধরে রাখি, তাহলে এটাকে দেখো আমি একটু ঘুরে দিচ্ছি, Cu2+, এই মাইনাসটা উপরে গেলে কী হবে, প্লাস দিয়ে Cu, দেখতে পাচ্ছ এই বিক্রিয়াটা একই জিনিস, ঠিক আছে। অতএব এই জন্য আমি বললাম এই দুটো বিক্রিয়া একই রকম হয়, এইটা একটু খেয়াল করে করবে। এবার মনে রাখবে যদি আমরা
এইটা কপারের তড়িৎদ্বার নিয়ে করি তাহলে এটা হবে। যদি অন্য কোনো তড়িৎদ্বার আমরা নিই এই ঘটনাটি আর ঘটবে না। এই অ্যানোড থেকে যে খুলে খুলে আসার ব্যাপারটা কপার, সেটা আর ঘটবে না। ঠিক আছে, এইটা মনে রাখো, মনে রাখবে। অনেক সময় দিয়ে দেয় প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে কপারের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি বর্ণনা করো, তখন এই অ্যানোডের যে বিক্রিয়া পরিবর্তন হয়। ঠিক আছে, তখন ওইজ মাইনাসটা আমাদের অ্যানোডে যায়, তার বিক্রিয়াটা আলাদা হয়। ঠিক আছে, আই হোপ তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার হলো। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেনটা দেখো, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের শর্ত এবং বিক্রিয়া লেখো। এটাকে আমরা হেবার পদ্ধতিও বলে থাকি, আবার হেবার বস পদ্ধতিও বলে থাকি। যেটা পড়বে একই রকম অ্যান্সার হবে। অর্থাৎ এই বিক্রিয়ার নীতি তোমাকে লিখতে হবে, অর্থাৎ বিক্রিয়াতে আমাদের কি কি প্রয়োজন হয় এবং আমরা কি কি ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করে আমরা এই বিক্রিয়াটা সুসম্পন্ন করি, এবং অ্যামোনিয়া প্রস্তুতি করার জন্য আমরা এখানে কি কি নিই এবং এর বিক্রিয়াগুলো কিভাবে সম্পন্ন হয় সেটা তোমাকে লিখতে বলেছি। 2+1 শর্ত লেখার জন্য 1 নম্বর, 2 নম্বর এবং বিক্রিয়া লেখার জন্য 1 নম্বর। পদ্ধতি তোমাদের এখানে কখনোই বলেনি, আশা করবো এর পরেও বলবে না, তা সত্ত্বেও আমরা এখানে বলে যাবো তোমাদের ব্যাপারটা। ঠিক আছে, ব্যাপারটা দেখো কি করা হয়। নীতি তোমরা এক লাইনে লিখতে পারো, যেটা আমি এক্ষুনি বলবো, এবং পাশেও বলবো, তোমরা এভাবেও বলতে পারো। দেখো নীতি কি, 1:3 আয়তনে নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে এফি চূর্ণ অর্থাৎ লৌহ চূর্ণ অনুঘটকের এবং মলিবডেনাম অথবা K2O এবং অ্যালুমিনা Al2O3 উদ্দীপকের উপস্থিতিতে 450 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এবং 200 ATM চাপে আমরা এই হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুত করি। যে কথাটা বললাম তোমরা এইটা লাইনে, এক লাইনে একটা প্যারা করে লিখে তার সামনে তোমরা বিক্রিয়ার নীতি লিখে এটা লিখতে পারো, অথবা তোমরা পয়েন্ট করে বলতে পারো। বিক্রিয়া বলবে এই বিক্রিয়াটি উভয়মুখী বিক্রিয়া। ঠিক আছে, এবং তাপ আমাদের মোচি বিক্রিয়া, এই বিক্রিয়াতে অনেক পরিমাণ তাপ উৎপন্ন হয়। এটা বিক্রিয়া লিখলে উষ্ণতা লিখবে 450 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। ঠিক আছে, 3 নম্বরে কি করবে, আমাদের চাপ 200 ATM চাপ হয়েছে। অনুঘটক এফি চূর্ণ, ঠিক আছে, উদ্দীপক মলিবডেনাম বা K2O এবং অ্যালুমিনা। এটাই হচ্ছে আমাদের বিক্রিয়া করার জন্য আমাদের এইগুলো আমাদের প্রয়োজন। তুমি এটা বিক্রিয়ার শর্ত বলেও পয়েন্ট করে করে লিখতে পারো, বা একবারে নীতি বলেও লিখতে পারো, যেটা তোমার ইচ্ছা। ঠিক আছে, এবার আমাদের বিক্রিয়া করতে হবে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বিক্রিয়াটা কি, আমাদের নাইট্রোজেন এবং হাইড্রোজেন 1:3 অনুপাতে মিশিয়ে আমরা কি করি, অ্যামোনিয়া উৎপন্ন করি, এবং ওই বিক্রিয়াতে আমরা পাই 22,400 ক্যালোরি তাপমাত্রা পাই। ঠিক আছে, এটাই তোমাদের এই কোশ্চেনটার উত্তর। তোমরা দেখতে পাচ্ছ কীভাবে লিখতে হবে, এবং এইভাবে তোমাদের লিখতে হবে। এবার যদি কোনো কারণে তোমাকে বিক্রিয়া পদ্ধতি বলতে বলে, সেটা কিভাবে তোমরা লিখবে সেটাও বলে দিচ্ছি। হেবার পদ্ধতিতে বা হেবার বস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপন্ন করি, তার চিত্র তোমরা দেখতেই পাচ্ছ। দেখো কি করা হয়, প্রথমে দুটো প্রকোষ্ঠ দিয়ে আমাদের নাইট্রোজেন এবং হাইড্রোজেন 1:3 অনুপাতে নেওয়া হয়। ঠিক আছে, আর ওই যেখান থেকে নেওয়া হচ্ছে তার সামনে দেখো একটা পাখা লাগানো আছে, ওটাকে বলে কম্প্রেসার। ঠিক আছে, যার কাজ হচ্ছে কি, ওই যে আমাদের নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে নিলাম সেটার চাপটাকে বাড়িয়ে দেওয়া, সেটাকে আমরা কি করি 200 ATM চাপে নিয়ে যাই। ঠিক আছে, নিয়ে যাওয়ার পর ওই নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে আমরা বিক্রিয়া প্রকোষ্ঠ বা রিঅ্যাক্টারে আমরা পাঠাই। সেখানে আমাদের থাকে আমাদের অনুঘটক এফি চূর্ণ এবং উদ্দীপক মলিবডেনাম বা K2O এবং আমাদের অ্যালুমিনা। ওখানে আমাদের উৎপন্ন হয়ে যায় অ্যামোনিয়া, উত্তপ্ত অ্যামোনিয়া উৎপন্ন হয়, সঙ্গে আমাদের নাইট্রোজেন এবং হাইড্রোজেনও থাকে। বলে রাখি, এখানে অ্যামোনিয়ার যে পরিমাণ উৎপন্ন হয় সেটা খুবই সামান্য।
ঠিক আছে। এই উত্তপ্ত অ্যামোনিয়া এবং নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে একটা পাইপের মাধ্যমে আমরা কোথায় পাঠাই? শীতক কক্ষে। শীতক কক্ষে যাওয়ার পর অর্থাৎ ঠান্ডা ঘরে নিয়ে যাওয়ার পর ওখানে ওই অ্যামোনিয়াটা লিকুইড বা তরলে রূপান্তরিত হয় এবং ওটাকে আমরা সংগ্রহ করি এবং যে অবশিষ্ট নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে আমরা আরেকটা পাইপের মাধ্যমে আবার কম্প্রেসারে পুনরায় পাঠিয়ে দিই। আবার কম্প্রেসার সেটাকে কি করে? আবার রিঅ্যাক্টারে পাঠিয়ে দেয়। এটাই হচ্ছে আমাদের লেখচিত্র বা তোমাদের পরীক্ষা পদ্ধতি। এটাই তোমাদের বলতে হবে এবং ছবিটাও যদি পড়ে ছবিটাও আঁকতে হবে। ঠিক আছে। এবার লেখচিত্র দিয়ে বা রৈখিক চিত্র দিয়ে যদি বলতে চাও তাহলে তোমাদের এইভাবে হবে। ঠিক আছে। প্রথমে আমরা নাইট্রোজেন এবং হাইড্রোজেন নেব 1:3 অনুপাতে, সঙ্গে সেটাকে কম্প্রেসারের মাধ্যমে তার চাপ বাড়াবো 200 ATM এবং সেটাকে বিক্রিয়া প্রকোষ্ঠে নিয়ে যাব। সেখানে দেবো আমরা 450 থেকে 500 ডিগ্রি উষ্ণতা, আর সেখানে দেবো আমাদের অনুঘটক এবং আমাদের উদ্দীপক। দেওয়ার পর সেই উৎপন্ন অ্যামোনিয়াকে আমরা শীতক কক্ষে নিয়ে যাব, সেখান থেকে আমরা লিকুইড অ্যামোনিয়াকে সংগ্রহ করব। ক্লিয়ার? আই হোপ তোমাদের আর কোনোরূপ অসুবিধা নেই। ঠিক আছে। চলো, তোমাদের কোনো যদি কোশ্চেন থাকে তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করো, বা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য তোমরা ডেসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকেও জয়েন করতে পারো আর সেখানে গিয়ে তোমাদের কোশ্চেনগুলো আমাদের পাঠাতে পারো। আমরা চেষ্টা করব পরের সেশানে ওই কোশ্চেনগুলোকে তোমাদের সামনে তুলে ধরার। ঠিক আছে। চলো, আজকের সেশনের শেষ কোশ্চেন, মরিচা পড়ার হাত থেকে লোহাকে আমরা কিভাবে রক্ষা করব? ঠিক আছে। মরিচা পড়ার হাত থেকে আমরা লোহাকে দুভাবে বা অনেকভাবে রক্ষা করতে পারি। কি করতে পারি? ওই লোহার ওপরে আমরা বার্নিশ বা রং করে দিতে পারি, আলকাতরা দিয়ে রং করতে পারি, তাতে আমাদের লোহার ক্ষয়টা বন্ধ হবে। এছাড়াও যে পদ্ধতিটা আমরা বেশিরভাগ অ্যাপ্লাই করি সেটা হলো গ্যালভ্যানাইজেশন। ঠিক আছে। অর্থাৎ লোহার ওপরে জিঙ্কের প্রলেপ দিই বা যে অন্য কোনো ধাতুর প্রলেপ দিয়ে আমরা কি করি? তড়িৎ লেপন করি। এই তড়িৎ লেপনের ফলে লোহাকে আমরা ক্ষয়ের হাত থেকে বাঁচাতে পারি। এই দুটো লিখলেই তোমাদের যথেষ্ট। ঠিক আছে। চলো, আমাদের এই সেশনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করো। দেখা হবে পরের সেশনে গিয়ে। ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।